জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে ইরান মধ্যপ্রাচ্যের এমন একটা দেশ যার ওপরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা গত 4 দশক ধরে একের পর এক নিষেধাজ্ঞা, সামরিক হুমকি এবং গোপন অভিযান চালিয়ে যাচ্ছে। কখনো ইরানের বিজ্ঞানী মরছে, কখনো সেনাকর্তা নিহত হচ্ছে, কখনো আবার ইরানের নিউক্লিয়ার প্লান্টের ওপরে ইসরায়েলের মিসাইল এসে আছড়ে পড়ছে। আর এখন তো আমেরিকার প্রত্যক্ষ মদদে ইরান জুড়ে উত্তাল জন আন্দোলন হচ্ছে। অন্যদিকে ইরানও কিন্তু কম যায় না। মধ্যপ্রাচ্যের সবকটা সন্ত্রাসবাদী সংগঠন যেমন হামাস, হিজবুল্লাহ এবং হুতিকে লাগাতার মদদ দিয়ে যাচ্ছে যাতে করে ইসরায়েলকে ধ্বংস করা যায় এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার দাদাগিরিকে রুখে দেওয়া যায়। অবশ্য মধ্যপ্রাচ্যে আমেরিকার দাদাগিরিকে রুখে দেওয়াটাই যদি ইরানের উদ্দেশ্য হতো, তাহলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত, ইরাক, জর্ডান এরা প্রত্যেকেই কেন ইরানের চিরশত্রু আর আমেরিকার পক্ষে? এটা কি শিয়া সুন্নি দ্বন্দ্ব, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ক্ষমতার সমীকরণ? তাই প্রশ্ন ওঠে, ইরান কেন মধ্যপ্রাচ্যের সব দেশের শত্রুতে পরিণত হয়েছে? কেন ইরানকে যে কোনো মূল্যে ধ্বংস করতে চায় সৌদি আরব, ইসরায়েল আর আমেরিকা? সবটাই কি শুধু তেলের জন্য, নাকি তেলকে ছাড়িয়েও এর পেছনে রয়েছে আরও গভীর ইতিহাস, লুকোনো স্বার্থ, ব্যবসায়িক ইন্টারেস্ট, ভূরাজনৈতিক কৌশল এবং ক্ষমতার রাজনীতি? আবার ইরানেরই বা এমন কি গোপন শক্তি আছে যে মধ্যপ্রাচ্যের এতগুলো দেশের শত্রুতা, তার ওপরে ইসরায়েল আমেরিকার সম্মিলিত আক্রমণের কাছেও ইরান কখনোই মাথা নত করে না? নিজেদের অর্থনীতি ভেঙে পড়লেও, জনগণ চরম দারিদ্র্যের মুখে পড়লেও, ইরান জুড়ে প্রচণ্ড জন আন্দোলন হলেও ইরান কেন কোনো কিছুতেই পিছু হটে না? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের শুধু এখনকার খবর দেখলেই হবে না, আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের গভীরে, রাজতন্ত্র, তেল, ধর্ম, বিপ্লব আর বৈশ্বিক লড়াইয়ের ভেতর দিয়ে। আজকের এই ভিডিওটাতে আমরা ধাপে ধাপে বুঝবো যে ইরান কেন আমেরিকার মূল টার্গেট, ইরানেই বা আমেরিকার স্বার্থ কি, সৌদি আরব আর ইসরায়েল কেন ইরানের চিরশত্রু, আর কেনই বা ইরান কখনো মাথা নত করে না। আমেরিকা এবং ইরানের এই চরম দ্বন্দ্বের শেষ পরিণতি কি হতে পারে, এর সবটাই গভীরভাবে পর্যালোচনা করব আজকের এই ভিডিওটাতে। তো চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, ভিডিওর শুরুতেই বলে নিই যে ইরান হলো মধ্যপ্রাচ্যের তেল সম্পদে ভরপুর একটা শিয়া মুসলিম দেশ। মানচিত্রে এই হলো ইরান, এটা হলো পারস্য উপসাগর, এই সামুদ্রিক পথটাকে বলা হয় হরমুজ প্রণালী। এপাশে ইরাক, এটা কুয়েত, এটা কাতার, এখানে ইউএই, আর এই হলো সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই সবকটা দেশ খনিজ তেল সম্পদে একেবারে ভরপুর। আর এই তেলের সিংহভাগ রপ্তানি হয় পারস্য উপসাগরের এই সরু হরমুজ প্রণালীর মধ্য দিয়ে। ফলে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েই মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকা এবং চীনের মধ্যে সবসময় একটা ভূরাজনৈতিক টানপোড়েন চলতে থাকে। তাছাড়া এই যে কটা দেশের নাম বললাম, এদের মধ্যে একমাত্র শিয়া দেশ হলো ইরান, বাকি সবকটি দেশই হলো সুন্নি মুসলিম দেশ। আর শিয়া এবং সুন্নিদের মধ্যে দ্বন্দ্ব বা লড়াই সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন। যাই হোক, ইরান থেকে এই এতটা দূরে অবস্থিত হলো ইসরায়েল। ইসরায়েল আর ইরান হলো জাতি দুশ্মন, কিন্তু কেন সেটা ভিডিওর শেষের দিকে বলবো। এবার একটু ইতিহাসের দিকে ফিরি। দেখুন, আজকের ইরান 99% শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও একসময় পারস্য ছিল একটা সমৃদ্ধশালী দেশ, যেখানে অগ্নি উপাসক, বৈদিক সভ্যতা এবং বৈদিক সংস্কৃতির বিকাশ ঘটেছিল। পরবর্তী সময়ে এই সমৃদ্ধ পারস্য সভ্যতার ওপরে আরবদের নজর পড়ে, ফলে শুরু হয় ইসলামী আগ্রাসন। ফলে পুরো ইরান মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়ে যায়। যাই হোক, 1800 সালের আশেপাশে ইরানে শাসন করত ইসলামিক কাজার রাজবংশ। সেই সময়ে শাসক ছিলেন ফতে আলী শাহ কাজার। তবে সাধারণভাবে কোনো দেশে রাজাই সর্বময় ক্ষমতার অধিকারী হন, কিন্তু ইরানের ক্ষেত্রে ধর্মীয় আলেম এবং উলেমাদের সমাজে প্রভাব বেশি ছিল। ফলে রাজাকে তারা বাধ্য করত শরিয়া মোতাবেক সমাজ চালাতে। যাই হোক, তখনকার ইরান অর্থাৎ পারস্যের একদিকের সীমান্ত ছিল ব্রিটিশ ভারতের সঙ্গে, আর অন্যদিকে ইরানের সীমান্ত ছিল
তৎকালীন সোভিয়েত রাশিয়ার সঙ্গে। 1804 সালের দিকে সোভিয়েত রাশিয়া ইরানের ওপরে আক্রমণ চালিয়ে ইরানকে পরাজিত করে এবং জোরপূর্বক প্রথমে গুলিস্তান চুক্তি এবং পরে তুর্কমেনিস্তান চুক্তিকে স্বাক্ষর করায়। এই চুক্তির মাধ্যমে রাশিয়া ইরানের ভেতরে সামরিক অধিকার লাভ করে এবং রুশ ব্যবসায়ীদের ইরানের সম্পদের ওপরে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়। রাশিয়া ইরানকে দখল করে না বটে, কিন্তু অর্থনৈতিকভাবে শোষণ করতে থাকে। দেখা দেখি ব্রিটিশরাও দক্ষিণ পূর্ব ইরানে আক্রমণ চালিয়ে ইরানকে প্যারিস চুক্তিতে সই করতে বাধ্য করে। আর এই চুক্তির মধ্যে দিয়ে ইরানের উত্তরে রাশিয়া যেসব সুবিধা পেয়েছিল, প্রায় একই রকমের সুযোগ সুবিধা দক্ষিণ পূর্ব ইরানে ব্রিটিশরা পেয়ে যায়। এইভাবে চুক্তির মাধ্যমে দুই মহাশক্তি রাশিয়া এবং ব্রিটেন নিজেদের মধ্যে ইরানকে কার্যত ভাগাভাগি করে নেয়। ফলে নিজেদের স্বার্থও সুরক্ষিত থাকে, আবার একে অপরের সঙ্গে যুদ্ধও করতে হয় না। এরপরে মোজাফফর উদ্দিন শাহের রাজত্বকালে উইলিয়াম ডি আর্সি নামের এক ব্রিটিশ ব্যক্তি, যিনি মূলত অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে খনিজ তেলের অনুসন্ধানের কাজ করতেন, তার হাতে একটা রিপোর্ট আসে যেখানে বলা হয়েছিল ইরানে বিপুল পরিমাণে তেলের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই রিপোর্ট হাতে পেয়ে ডি আর্সি ইরানের রাজা মোজাফফরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং 16 এপ্রিল 1901 সালে রাজাকে একটা চুক্তিতে সই করাতে সফল হন। চুক্তিতে বলা হয়েছিল যদি তেল পাওয়া যায় তাহলে তেল থেকে যে মুনাফা হবে তার 16% ইরান পাবে, বাকি 84% পাবে ব্রিটিশরা, মানে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানি আর কি। এরপরে 1908 সালে ইরানের ভেতরে একটা বড় তৈলক্ষেত্র আবিষ্কৃত হলে ব্রিটিশরা পুরোপুরি তেল উত্তোলন এবং বিক্রিকে শুরু করে দেয়। বিপুল পরিমাণে তেল উত্তোলন শুরু হলে ফেপে ফুলে ওঠে ব্রিটিশ অর্থনীতি। কিন্তু চুক্তি অনুযায়ী ইরান পায় মাত্র 16%। শোষণটা কোন লেভেলে হচ্ছিল আশা করি বিষয়টা বুঝতে পাচ্ছেন। আর এর মধ্যেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে রাশিয়া নিজেদের দেশ সামলাতেই ব্যস্ত হয়ে পড়ে। সেই কারণে তারা ইরান ছেড়ে সরে যেতে বাধ্য হয়। ফলত ইরানের তেল সম্পদকে একা লুট করতে থাকে ব্রিটিশরা। তবে অচিরেই এই বিষয়টা নিয়ে মানুষের অসন্তোষ চরমে পৌঁছয়, আর সেই সুযোগে ইরানের ধর্মীয় নেতারা দাবি তুলতে শুরু করে যে তারা নিজেদের দেশ নিজেরাই সামলাবে, ব্রিটিশরা যেন ইরান ছেড়ে চলে যায়। ইরানের রাজাও তখন এই আন্দোলনকে সমর্থন করে। এই অবস্থায় ইরানের যুদ্ধমন্ত্রী রেজা খান পাহলভি ব্রিটিশদের পূর্ণ সমর্থন নিয়ে ইরানের রাজার বিরুদ্ধে সেনা অভ্যুত্থান ঘটিয়ে দেয় এবং ইরানের ক্ষমতা দখল করে কঠোর মিলিটারি শাসন কায়েম করে ফেলে। ফলে সেবারের মতো রেজা খান পাহলভির থ্রুতে ইরানের ওপরে ব্রিটিশদের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয়ে যায় এবং ইরানে ব্রিটিশরা একই রকমভাবে তেলের শোষণ চালিয়ে যায়। এই পরিস্থিতির মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। আর এই যুদ্ধে ব্রিটিশরা এবং রাশিয়া একই পক্ষ নেয়। পরে অবশ্য আমেরিকাও তাদের সঙ্গে যোগ দেয়, অর্থাৎ তিনটি শক্তি একদিকে অবস্থান নেয়। ইরান এই যুদ্ধে আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ ছিল, কিন্তু বড় যুদ্ধে নিরপেক্ষ দেশগুলো সাধারণত হিসেব করে যে শেষ পর্যন্ত কে জিতবে। শুরুতে মনে হচ্ছিল জার্মানি জিতবে, আর সেই কারণে ইরান জার্মানির সঙ্গে তার যোগাযোগকে বাড়াতে শুরু করে। রেজা খান জার্মানির সঙ্গে বাণিজ্য এবং তেল সংক্রান্ত আলোচনা শুরু করে। জার্মানির বহু কূটনৈতিক ইরানে এসে অবস্থান করতে শুরু করে। এমনও শোনা যাচ্ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতলে ইরান এবং জার্মানির মধ্যে কি কি চুক্তি হবে সেই বিষয় পর্যন্ত কথা হয়ে যায়। কিন্তু যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়ন যারা জার্মানির বিরুদ্ধে লড়ছিল, তারা কোনোভাবেই চাইছিল না যে জার্মানি ইরানে প্রভাব বিস্তার করুক। এই কারণেই ব্রিটিশ এবং রাশিয়া একযোগে ইরানের ওপরে আক্রমণ চালায় আর ইরানকে পরাজিত করে ইরানকে বাধ্য করে বিশ্বযুদ্ধ চলাকালীন তাদেরকে খাদ্য, কাঁচামাল এবং অন্যান্য রসদ সরবরাহ করতে। এই সময় ব্রিটিশ এবং রাশিয়াকে অস্ত্র, খাদ্য এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ করার জন্য আমেরিকা প্রথমবার ইরানে সরাসরি প্রবেশ করে। তখন আমেরিকা ট্রেনের মাধ্যমে বিভিন্ন সামরিক এবং লজিস্টিক সরবরাহকে পরিবহন করত। এমনকি রাশিয়া ও ব্রিটিশদের সহায়তা দিতে আমেরিকা ইরানের ভেতরে নিজেদের বিমান পর্যন্ত নামিয়েছিল। এইভাবে যুদ্ধের রসদ সরবরাহ করতে গিয়ে ইরানে মুদ্রাস্ফীতি প্রায় 400 গুণ বেড়ে যায়।
বেকারত্ব তো আগেই ছিল, সেটি আরও তীব্র আকার ধারণ করে। খাদ্যের তীব্র সংকট দেখা দেয়, অনেক অঞ্চলে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়। কিছু সময় পর যখন যুদ্ধ শেষ হয়, তখন সিদ্ধান্ত হয়েছিল যে ব্রিটিশরা, আমেরিকা এবং রাশিয়া তিন দেশই ইরান থেকে সরে যাবে। কিন্তু বাস্তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এবং ইরানে যেহেতু তাদের স্বার্থ প্রত্যক্ষভাবে ছিল, তাই নিজেদের প্রভাব বাড়ানোর জন্য আমেরিকা জাতিসংঘে যায় এবং জাতিসংঘের মাধ্যমে চাপ সৃষ্টি করে রাশিয়াকে ইরান থেকে বের করে দেওয়া হয়। আর এরপরে আগে যে সমস্ত ব্রিটিশ কোম্পানি ইরানে তেল উত্তোলন এবং বিক্রি করত, সেখানে আমেরিকান কোম্পানিগুলোকে যুক্ত করে নেওয়া হয়। আর তেলের লাভ ব্রিটিশ এবং মার্কিন কোম্পানিগুলোর মধ্যে 50-50 ভাগ হিসাবে নির্ধারিত হয়। এর অর্থ হলো ইরানের তেল থেকে লাভবান হওয়ার ক্ষেত্রে আমেরিকা প্রধান খেলোয়াড়ে পরিণত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ক্রমে ক্রমে ব্রিটিশরা দুর্বল হতে থাকলে ইরানের সিংহভাগ তেল তুলে নিয়ে গিয়ে আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে শুরু করে একা ইউএসএ। ফলে ধীরে ধীরে ব্রিটিশ কোম্পানিগুলোকে ইরান থেকে হটিয়ে আমেরিকা পুরোপুরি ইরানকে তাদের অর্থনৈতিক উপনিবেশে পরিণত করে। তবে আমেরিকা শুধুমাত্র তেল নিয়েই ক্ষান্ত ছিল না, ইরানের আভ্যন্তরীণ মার্কেটকেও তাদের পণ্য বিক্রির জন্য ব্যবহার করছিল। আর এই কারণেই আমেরিকা ইরানের শাসক রেজা শাহ পাহলভিকে ইরানে পশ্চিমা সংস্কৃতির বিস্তারের জন্য উৎসাহিত করেন। রেজা শাহ পাহলভি ইরানে পশ্চিমা সংস্কৃতি বিস্তার করতে শুরু করলে ইরান ক্রমশ আধুনিক হয়ে ওঠে। ফলত সেখানে আমেরিকার ব্র্যান্ডেড কোম্পানিগুলোর জন্য একটা বড় বাজার তৈরি হয়। পোশাক থেকে শুরু করে প্রসাধন, জুতো, ঘড়ি, টেকনোলজি, সমস্ত ব্যবহারিক ক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকার পণ্য ইরান জুড়ে বিক্রি হতে থাকে। ফলে একদিক থেকে আমেরিকা ইরানের তেল লুট করছিল, আর অন্য দিক থেকে ইসরায়েল এবং আমেরিকার কোম্পানিগুলো ইরানের বাজারে ব্যবসা করে বিরাট মুনাফা অর্জন করছিল। এইভাবেই সময় এগোচ্ছিল। তবে আমেরিকার এই লাগাম ছাড়া শোষণের বিরুদ্ধে প্রথম বড় ধাক্কাটা আসে ইরানের একজন ধর্মীয় নেতার কাছ থেকে, যার নাম আয়াতুল্লাহ রহুতুল্লাহ খোমেনি। খোমেনি বলতে শুরু করেন যে ইরানে আমেরিকার হস্তক্ষেপ অত্যাধিকভাবে বেড়ে গেছে। আমেরিকার সঙ্গে মিলে রাজা দেশকে বিক্রি করে দিচ্ছে। তাছাড়া তেলের ওপরে ইরানিদের অধিকার রয়েছে, অথচ সেখান থেকে ইরানি জনগণই বঞ্চিত হচ্ছে। এই সব বিষয় নিয়ে খোমেনি প্রকাশ্যে বক্তব্য দিতে শুরু করলে খুব অল্প সময়ের মধ্যেই খোমেনির পক্ষে বিপুল জনসমর্থন তৈরি হয়ে যায়। রাজা যখন দেখেন যে আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ছে, তখন তিনি খোমেনিকে গ্রেপ্তার করেন, পরে দেশ থেকে নির্বাসিত করেন। খোমেনি প্রথমে ইরাকে, পরে ফ্রান্সে নির্বাসিত হন। ফ্রান্সে বসে তিনি তার বক্তব্যগুলোকে টেপ রেকর্ডারের মাধ্যমে ইরানের মানুষের কাছে পৌঁছে দিতে থাকেন। এই বক্তব্যগুলোর মূল বক্তব্য ছিল, কোনো মানুষ দেশ শাসন করতে পারে না, কোনো মানুষ আইন তৈরি করতে পারে না, আইন তৈরির অধিকার একমাত্র আল্লাহর। দেশ কিভাবে চলবে, মানুষ কিভাবে থাকবে, সব কিছুই হতে হবে ঈশ্বরের বিধান অনুযায়ী, মানুষের ইচ্ছা অনুযায়ী নয়। তার মতে না রাজতন্ত্র থাকা উচিত, না গণতন্ত্র থাকা উচিত, বরং আল্লাহর আইনে পরিচালিত একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া উচিত ইরানে। ক্যাসেটে করে চোরাচালানের মাধ্যমে ইরানে আসা টেপ রেকর্ডারের এই বক্তব্যগুলো শুনতে মানুষের ঢল নামতে শুরু হয়। এই অডিও রেকর্ডের বক্তৃতা শুনে ইরান জুড়ে আন্দোলন শুরু হয়ে যায়। ইরানের তেল ক্ষেত্রগুলোতে ধর্মঘট শুরু হয়, শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। পরিস্থিতি যখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন ইরানে মার্শাল ল জারি করা হয়। এর ফলে নাগরিকদের সব ধরনের অধিকার কার্যত স্থগিত হয়ে যায়। তবুও প্রতিবাদ থামেনি। ফলে ইরানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ে। ভয় পেয়ে 1978 সালের ডিসেম্বর মাসে রাজা রেজা শাহ পাহলভি চিকিৎসার অজুহাতে দেশ ছেড়ে আমেরিকায় চলে যায়। আর রাজা চলে যেতেই খোমেনি ইরানে ফিরে আসেন। তাকে অভ্যর্থনা জানাতে ইরানের রাজপথে মানুষের ঢল নামে। ইরানে ফিরেই খোমেনি এক্সিস্টিং সরকারকে ভেঙে দেন এবং প্রধানমন্ত্রী সহ শীর্ষ নেতাদের সরিয়ে দেন। 1979 সালের এপ্রিল মাসে ইরানে গণভোট অনুষ্ঠিত হয়। তাতে প্রায় 98% মানুষ এই পক্ষে রায় দেয় যে ইরানে না কোনো রাজতন্ত্র থাকবে, না পশ্চিমা ধাঁচে কোনো গণতন্ত্র থাকবে, বরং ইরান একটা ইসলামী প্রজাতন্ত্র হবে।
গণভোটের ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই 1979 সালে ইরান একটা ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়। আর ইরানে ঈশ্বরের প্রতিনিধি হন আয়াতুল্লাহ রহুতুল্লাহ খোমেনি, যাকে বলা হয় সুপ্রিম লিডার। সুপ্রিম লিডার হলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তার অধীনে রাষ্ট্রপতি, সংসদ, নির্বাচন সব কিছুই থাকে। ইসলামী বিপ্লবের পর ইরানে ধাপে ধাপে শরিয়া ভিত্তিক আইন চালু হয় এবং দেশের প্রকৃত ক্ষমতা চলে যায় উলেমা এবং ধর্মীয় নেতৃত্বের হাতে। ইসলামিক বিপ্লব সম্পন্ন হওয়ার পর আয়াতুল্লাহ খোমেনি ঘোষণা করেন যে আমেরিকা হলো বড় শয়তান আর ইসরায়েল হলো ছোট শয়তান, যে কোনো উপায়ে এদেরকে ধ্বংস করতেই হবে। এই ঘোষণায় উত্তেজিত জনতা তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসের দেয়াল টপকে ঢুকে পড়ে এবং 1979 সালের 4 নভেম্বর বিক্ষোভকারীরা দূতাবাসের ভেতরে থাকা 52 জন মার্কিন কূটনৈতিক এবং কর্মকর্তাকে জিম্মি করে। তাদের দাবি ছিল ইরানের প্রাক্তন রাজা, তিনি ক্যান্সারের অজুহাতে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন, তাকে ইরানে ফিরিয়ে দিতে হবে যাতে তার বিচার করা যায়। দাবি পূরণ না হলে জিম্মিদের কোনোভাবেই মুক্তি দেওয়া হবে না। এখন পৃথিবীতে কোনো দেশের কূটনৈতিক প্রতিনিধিদের বন্দি করাটা সবচেয়ে জঘন্য এবং অসভ্য কাজ বলে ধরা হয়। ফলে সারা পৃথিবীতে ইরানের নামে ঢি পড়ে যায়। এই সময় ইরানের প্রাক্তন রাজা যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরপরে আলজেরিয়ার মধ্যস্থতায় ইরান 444 দিন পর ওই 52 জন মার্কিন নাগরিককে মুক্তি দেয়। এই ঘটনার ফলে আমেরিকার আন্তর্জাতিক অবস্থান এবং সম্মানে এতটাই আঘাত লেগেছিল যে সেই দিন থেকে ইরান আমেরিকার চিরশত্রুতে পরিণত হয়। আর এভাবে ইরান তার প্রথম চিরশত্রু তৈরি করে ফেলে, যার নাম আমেরিকা। তবে এখানেই শেষ নয়। খামেনি তার রাজনৈতিক দূরদর্শিতার অভাবে ইরানের চারপাশে আরও অনেকগুলো শত্রুকে তৈরি করে ফেলেন। কেন বলছি কথা? কারণ ইসলামিক বিপ্লবের পর আয়াতুল্লাহ খোমেনি তার প্রতিটি বক্তব্যে বলতে থাকেন আল্লাহ ছাড়া কোনো মানুষের শাসনই বৈধ নয় এবং এই বিপ্লব অন্যান্য দেশেও ছড়িয়ে দেওয়া উচিত। এখন আরব বিশ্বের বেশিরভাগ দেশেই তখন রাজতন্ত্র চালু ছিল, তাই ইরাক, সৌদি আরব, কুয়েত সহ আশেপাশের সবকটা মুসলিম দেশের শাসকরা এতে আতঙ্কিত হয়ে পড়ে। তবে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি আতঙ্কিত হয় ইরাক, কারণ ইরান তার একেবারেই পাশের দেশ। ইরাকের শাসক সাদ্দাম হোসেন ইরানের ওপরে হামলার সিদ্ধান্ত পর্যন্ত নেন, কারণ ইরানের সীমান্ত পেরিয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সমর্থিত লোকজন ইরাকে ঢুকে রাজতন্ত্র বিরোধী বক্তব্য দিচ্ছিল। দ্বিতীয়ত, ইরাকে বহু প্রভাবশালী শিয়া নেতারা ইসলামিক রেভলিউশন সংগঠিত করার ষড়যন্ত্র পর্যন্ত করছিল। ফলে 1980 থেকে 1988 সাল পর্যন্ত প্রায় 8 বছর ধরে ইরান এবং ইরাকের যুদ্ধ চলে। সেই যুদ্ধে কুয়েত, জর্ডন, সৌদি আরব সহ বহু দেশ ইরাককে সমর্থন করেছিল। সবাই চেয়েছিল যেন ইরান পরাজিত হয়। অন্যদিকে খোমেনি ঘোষণা করেছিলেন সুন্নি নেতা সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরানো না পর্যন্ত তিনি যুদ্ধ থামাবেন না। শেষ পর্যন্ত জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু কোনো স্পষ্ট সমাধান সূত্র কিন্তু বেরোয়নি। তবে আয়াতুল্লাহ খোমেনির এই রকম রাজনৈতিক অদূরদর্শিতার ফলে ইরানের চারপাশের সবকটা দেশ যেমন ইরাক, সৌদি আরব, UAE, জর্ডন, কুয়েত, কাতার সবাই ইরানের চিরশত্রুতে পরিণত হয়ে যায় এবং প্রত্যেকেই আমেরিকার পক্ষে চলে যায়। এইভাবে মধ্যপ্রাচ্যের সব দেশ ইসলামিক বিপ্লবের ভয়ে আমেরিকার পক্ষে চলে এলে আমেরিকা, ইসরায়েল সহ সমস্ত পশ্চিমা দেশ ইরানের ওপরে একের পর এক জটিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে আরোপ করতে শুরু করে। ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ইরান ক্রমশই একা হয়ে পড়তে শুরু করে এবং আর্থিকভাবে দুর্বল হতে থাকে। এর কিছুদিন পর খোমেনির স্বাস্থ্যের অবনতি ঘটে। 1989 সালের 3রা জুন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হলে পরদিন 4 জুন 1989 সালের নতুন সুপ্রিম লিডার নির্বাচনের জন্য জরুরি ভোটাভুটি হলে আলী খোমেনি ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হন। আলী খোমেনি ছিলেন আয়াতুল্লাহ খোমেনির ছাত্র এবং ইসলামিক বিপ্লবের শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম। আজও তিনি ইরানের সুপ্রিম লিডার।
যাই হোক, ক্ষমতায় আসার পরে আলী খোমেনির সামনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বাধা ছিল ইসরায়েল এবং সৌদি আরব। কারণ ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রাচীন দেশগুলোর মধ্যে একটা, যার ইতিহাস বহু হাজার বছরের। অন্যদিকে সৌদি আরব গঠিত হয়েছিল মাত্র 1932 সালে, অথচ জন্মের পরপরই সে গোটা মুসলিম বিশ্বের নেতৃত্বের আসনে বসে যায়। কারণ ইসলামের পবিত্র স্থানগুলো সৌদি আরবেই কিন্তু অবস্থিত ছিল। সেখানে ইরান এত পুরনো দেশ হয়েও মুসলিম বিশ্বের নেতা হিসাবে স্বীকৃতি পাচ্ছিল না। ইরান মনে করে মুসলিম উম্মাহর নেতৃত্ব তাদেরই পাওয়া উচিত, কিন্তু বাস্তবে সেই নেতৃত্ব সৌদি আরবের হাতে ছিল। তাই ইরান বিশ্বজুড়ে এই ধারণা তুলে ধরতে চায় যে সৌদি আরব আসলে আমেরিকার কোলে বসে আছে, তারা আমেরিকার সমর্থক। এমনকি সৌদি আরবের ভেতরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি পর্যন্ত রয়েছে। আর তাই মুসলিম বিশ্বের নেতা হওয়ার যোগ্যতা যদি কোনো দেশের থাকে, তাহলে সেটা কেবল এবং কেবলমাত্র ইরানের রয়েছে। অর্থাৎ একে তো ইসলামিক বিপ্লবের মাধ্যমে ক্ষমতা হারানোর ভয়, অন্যদিকে মুসলিম বিশ্বের নেতৃত্ব কে করবে এই নিয়েও সৌদি আরব এবং ইরানের মধ্যে গভীর শত্রুতা তৈরি হয়েছে। শত্রুতা এমন পর্যায়ে পৌঁছেছে যে ইরান ঠিক করে যে কোনো মূল্যে তাদেরকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতেই হবে। কিন্তু পারমাণবিক শক্তি তৈরি করতে তো বিপুল পরিমাণের অর্থ লাগে, কিন্তু আমেরিকা ইরানের ওপরে সব দিক থেকেই কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে। ফলে ইরানের কাছে অর্থের ঘাটতি মারাত্মক, আর নিউক্লিয়ার পাওয়ার হওয়ার জন্য প্রচুর পরিমাণের অর্থের প্রয়োজন হয়। তা সত্ত্বেও একেবারে দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েও ইরান নিউক্লিয়ার বোমা তৈরি করবার জন্য সর্বাত্মক চেষ্টা শুরু করে। কিন্তু ইরান যদি মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়, তাহলে মুসলিম বিশ্বের নেতা হিসাবে ইরান সৌদি আরব থেকে অনেকটা এগিয়ে যাবে। এতে সৌদি আরবের কর্তৃত্ব সংকটে পড়বে, আর ইসরায়েলের তো অস্তিত্বই সংকটের মুখে পড়ে যাবে। এবং সেক্ষেত্রে সৌদি আরব এবং ইসরায়েলের থ্রুতে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে কর্তৃত্ব রয়েছে সেটাও চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। এই জন্য দীর্ঘ 2-3 দশক ধরে আমেরিকা, সৌদি আরব এবং ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের পারমাণবিক প্রকল্পকে বাধা দিয়ে এসেছে। কখনো বিজ্ঞানী হত্যা করে, কখনো পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের ওপরে ড্রোন হামলা চালিয়ে $মিলিয়ন প্রকল্পকে নষ্ট করেছে। বলা হয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে এ ব্যাপারে আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA সাহায্য তো করেছেই, সাথে সৌদি আরবও নাকি প্রচুর অর্থ সাহায্য করেছে মোসাদকে। আর এই অবস্থায় সৌদি আরব, ইসরায়েল এবং আমেরিকাকে একযোগে রুখে দেওয়ার জন্য ইরান নিজের কৌশল বদলায়। মধ্যপ্রাচ্যের নেতা হওয়ার লক্ষ্যে তারা অন্য রকমের একটা স্ট্র্যাটেজি গ্রহণ করে। আগে যেমন ইরান শুধুমাত্র শিয়া মুসলিমদের কথা বলতো, এখন তারা শিয়া মুসলিম এবং সুন্নি মুসলিম উভয়ের কথাই বলতে শুরু করেছে। কারণ তারা বুঝে গেছে শিয়া সুন্নি বিভাজন যত বাড়বে ততই ইরানের ক্ষতি হবে। শিয়া এবং সুন্নি দুপক্ষের সমর্থন ছাড়া ইরান মুসলিম বিশ্বের নেতা কোনোদিনই হতে পারবে না। এখানে হামাসের উদাহরণ দেওয়া যায়। হামাস একটা সুন্নি নেতৃত্বাধীন সংগঠন। গাজার ভেতরে শিয়া সংখ্যালঘুদের ওপরে সুন্নি হামাস সংগঠন নিপীড়ন চালায়, এমন অভিযোগও কিন্তু স্পষ্ট রয়েছে। তবুও ইরান হামাসকে সমর্থন করে, কারণ প্যালেস্তাইনের প্রতি পৃথিবীর সব মুসলিম দেশের সহানুভূতি রয়েছে। ফলে ইসরায়েলের বিরুদ্ধে হামাসকে সমর্থন করার মধ্য দিয়ে ইরান মুসলিম উম্মাহর সহানুভূতিকে লাভ করে। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে যেহেতু ইরানের সামরিক শক্তি তুলনামূলকভাবে দুর্বল, তাছাড়া অর্থনৈতিকভাবেও ইরান দুর্বল অবস্থায় রয়েছে। এই অবস্থায় তাদের পক্ষে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করা তো সম্ভব নয়। তাই ইসরায়েল, আমেরিকা এবং সৌদি আরবকে ব্যতিব্যস্ত করে রাখতে ইরান হিজবুল্লাহ, হামাস, হুতি এই সব গোষ্ঠীকে অর্থ এবং অস্ত্র সাহায্য করে, যাতে করে তারা পেছন থেকে প্রক্সি ওয়ার চালিয়ে যেতে পারে। আর এই প্রক্সি যুদ্ধ চালানোর ব্যাপারে ইরান এতটাই সিরিয়াস যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের
5টি শাখার মধ্যে একটি কুদস ফোর্স, যাদের মূল কাজই হলো গোয়েন্দাগিরি এবং এই ধরনের প্রক্সি গোষ্ঠীগুলোকে অস্ত্র এবং অর্থ সাহায্য করা। আশা করি ইরান কেন আমেরিকার চিরশত্রুতে পরিণত হয়েছে এটা বুঝতে পারলেন এবং উপলব্ধি করতে পারছেন যে আমেরিকা কেনই বারবার ইরাককে টার্গেট করছে। আর তাই আমেরিকা এখন ইরানের আলী খোমেনিকে হটিয়ে সেখানে আমেরিকার পুতুল সরকারকে বসাতে সর্বশক্তি নিয়োগ করেছে। এজন্যই তারা খোমেনির দমবন্ধ করা, ইসলামিক শরিয়া শাসনে হাঁপিয়ে ওঠা জন আক্রোশকে উস্কে দিয়ে খোমেনি সরকারের পতন ঘটিয়ে সেখানে আমেরিকায় বাস করা রেজা পাল্লবীর পুত্রকে ইরানের ক্ষমতায় স্থাপন করতে চাইছে আমেরিকা। এখন প্রশ্ন হলো, যদি এটা সম্ভব হয় তাহলে আমেরিকার কি কিছু উপকার হবে? দেখুন, যদি ইরানে আমেরিকার পুতুল সরকার বসে সেক্ষেত্রে আমেরিকার পাঁচটি বড় সুবিধা হবে। এক, ইরানের বিপুল তেল ভাণ্ডারের সরাসরি দখল পেয়ে যাবে আমেরিকান কোম্পানিগুলো, যার ফলে এই মুহূর্তে ধুঁকতে থাকা আমেরিকান অর্থনীতি নতুন করে অক্সিজেন পাবে। দুই, ইরানে যদি পশ্চিমা সংস্কৃতির বিকাশ হয় তাহলে ইরানের বিরাট বাজার আমেরিকান কোম্পানিগুলোর দখলে আসবে। অন্য সব কোম্পানির কথা নয় বাদই দিলাম, যদি ফেসবুক এবং ইউটিউব ইরানে ব্যবসা শুরু করতে পারে তাহলে বছরে 1 থেকে $1.5 বিলিয়ন ব্যবসা করবে তারা। বাকি কোলগেট, কোকাকোলা, ম্যাকডোনাল্ড থেকে শুরু করে কয়েক হাজার মার্কিন এবং ইসরায়েলি ব্র্যান্ডের কথা ধরলে অন্তত 70 থেকে 80 বিলিয়ন ডলারের বার্ষিক ব্যবসা করবে আমেরিকা এবং ইসরায়েলের কোম্পানিগুলো সম্মিলিতভাবে। তিন, এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যে একমাত্র ইরানই হলো আমেরিকা এবং ইসরায়েলের পথের কাঁটা। এই কাঁটা সরে গেলে সম্পূর্ণ মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের আধিপত্য কায়েম হবে এবং এর মাধ্যমে সেখানকার তেল সম্পদের ওপরে আমেরিকার যেমন নিয়ন্ত্রণ থাকবে, সর্বোপরি হরমুজ প্রণালীর ওপরে আমেরিকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে আমেরিকা জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ পাবে। কারণ আমরা জানি হরমুজ প্রণালীর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের অধিকাংশ তেল রপ্তানি হয়। চীন তার মোট আমদানির 40% বেশি এই হরমুজ প্রণালীর মধ্য দিয়েই করে থাকে। অর্থাৎ ইরানে আমেরিকা সমর্থিত সরকার মানে চীনে জ্বালানি সংকট তৈরি হয়ে যাওয়া। চার, ইরান বর্তমানে শুধু একটা মধ্যপ্রাচ্যীয় রাষ্ট্র নয়, বরং চীন এবং রাশিয়ার সঙ্গে যুক্ত একটা শক্তিশালী কৌশলগত জোটের অংশ। চীন ইরান থেকে কম দামে বিপুল পরিমাণে তেল আমদানি করে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা গুরুত্বপূর্ণ করিডোর হিসাবে ইরানকে ব্যবহার করতে চায়। অন্যদিকে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় ইরানকে সামরিক এবং প্রযুক্তিগত অংশীদার হিসেবে দেখে। ইরানে যদি আমেরিকাপন্থী সরকার আসে তাহলে এই 3 দেশের অক্ষ কার্যত ভেঙে পড়বে। এর ফলে চীনের জ্বালানি নিরাপত্তা দুর্বল হবে এবং রাশিয়ার ওপরে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ আরও কার্যকরভাবে প্রয়োগ হবে, যা সরাসরি আমেরিকার কিন্তু কৌশলগত জয়ই বটে। আর 5, ইরানের সরকারের পতন মানে শুধু একটা সরকারের বদল নয়, বরং হিজবুল্লাহ, হামাস, হুতির মতো গোষ্ঠীগুলো দুর্বল হয়ে পড়া। মানে এদের হাত থেকে অন্তত ইসরায়েল কিন্তু বেঁচে যাবে। সর্বোপরি ইরানের সরকার পতন হলে আমেরিকা গোটা বিশ্বকে একটা স্পষ্ট বার্তা দিতে পারবে যে রাষ্ট্র আমেরিকার হুকুমের বাইরে গিয়ে বিকল্প শক্তি কাঠামো গড়তে চাইবে শেষ পর্যন্ত সেটা টিকতে পারবে না। এই বার্তা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা, এমনকি পরোক্ষভাবে চীনের ওপরেও একটা মানসিক চাপ তৈরি করবে, যেটা হবে আমেরিকার সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের একটা বড় সাফল্য। আশা করি গভীরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম যে ইরানে আমেরিকার এত কেন ইন্টারেস্ট। এখন ভিডিওর শেষে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন যে আমেরিকার পক্ষে ইরানের ক্ষমতার পালাবদল ঘটিয়ে দেওয়া সম্ভব হবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না। কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।